এতক্ষণ ঋতব্রতদের আপনাদের আমরা লাইভে দেখাচ্ছিলাম। আশা করি এতক্ষণে আপনারা মোদ্দা কথাটি বুঝে গিয়েছেন। যারা বোঝেননি বা কোথাও একটু খামতি রয়ে গিয়েছে, আমি আরও বিস্তারে বলি। তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আউট, প্রশ্ন রাখছি কিন্তু আউটের মতোই। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবি, গন্ধ কিচ্ছু নেই। হয়তো রেসটা রয়ে গিয়েছে, কিন্তু নাম, ছবি, গন্ধ কিচ্ছু নেই। যে ছবিটা আমরা দেখলাম, পিছনে মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের ছবি রেখে আজকে এই স্পেশাল সেশন হলো, ঋতব্রতরা করলেন। তৃণমূলের চেয়ারপারসনের পদও মমতা বন্দ্যোপাধ্যায় খুইয়ে ফেললেন। যদি ঠিকঠাক ইন্টারপ্রেট করতে হয়, মমতার কোনো নাম নেই, তার পদাধিকার এখানে উল্লেখই করা হয়নি। এই যে লিস্ট বলা হলো, ন্যাশনাল এক্সিকিউটিভ তৈরি হলো, তাতে তার নামই নেই। সুতরাং আমরা বলছি শি ইজ নোওয়্যার। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এই প্রথমবার মমতাকেই দলের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ডিরেক্টলি বলা হলো না, কিন্তু তার মানে তাই দাঁড়ায়। নতুন চেয়ারম্যান হলেন অরূপ রায়। কারো একক সিদ্ধান্তে নয়, ধ্বনি ভোটে এটা পাশও হয়ে গিয়েছে, মানে সর্বসম্মতভাবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অরূপ রায় মমতারই বহু পুরনো কলিগ। মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের নাম প্রস্তাব করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তৃণমূলের বিদ্রোহী লবির সিদ্ধান্তে মমতা তার তৈরি দলে আউট হয়ে গেলেন। যেভাবে আমরা 1998 সাল থেকে আমরা লড়াই করেছি মানুষের জন্যে, মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলার আপামর মানুষের স্বার্থে, সেইভাবে লড়াই করতে হবে আমাদেরকে। সামনে অনেক কঠিন লড়াই, সেদিন কঠিন লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং কর্মীদের ভালো রাখা, কর্মীরা যাতে মাথা উঁচু করে চলতে পারেন তাদের অধিকার নিয়ে, তাদের সম্মান নিয়ে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা এর মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত যে মহিলার আন্দোলনকে নিংড়ে নিয়ে এরা নিজেদের সামাজিক, পারিবারিক, ব্যক্তি, রাজনৈতিক, প্রশাসনিক প্রতিষ্ঠা নিয়েছে, আজ তার পিঠে ছুরি মারছে। এদের কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। বেঈমান কয়েকটা, আমি সকলকে বলছি না, অনেকে ভয়ে চাপে আছেন। আমরা হতে পারি, আপনাদের দেখে মনে হতে পারে সংখ্যায় কম, ওদের সঙ্গে প্রচুর বেঈমান থাকতে পারে, ওদের সঙ্গে চাপে পড়ে যাওয়া এমএলএ এমপি থাকতে পারে। আমরা গর্বিত, আমাদের সঙ্গে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা টাইম ইজ দ্য বেস্ট লেভেলার। আজ থেকে বহু বছর পর হয়তো জানা যাবে কে ঠিক কে ভুল। ঋতব্রত সন্দীপনরা বলেই ছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের পরামর্শদাতা হিসেবে চাই, মানে ওই মার্গদর্শক আর কি। সেই সিদ্ধান্ত মতোই কি ঋতব্রতরা এগোচ্ছেন? দেখা যাক তাকে আদৌ মার্গদর্শকের ভূমিকাতেও রাখেন কিনা ঋতব্রতরা। আজ 10 জনের একটা ওয়ার্কিং কমিটি তৈরি করা হলো, তৃণমূলের সহসভাপতি করা হলো। ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষকে সাধারণ সম্পাদক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, এবং নতুন ক্যাশিয়ার মানে নতুন কোষাধ্যক্ষ, তিনি কে হলেন? রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান আনসারি। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই, গন্ধ নেই। ওই যে আবার বলছি, রেসটা কিন্তু থেকে যাবে। তাহলে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারকে একেবারে সম্পূর্ণ বাদ দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসটাকেই কার্যত হাইজ্যাক করে নিলেন ঋতব্রতরা। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে তারা জিতে এসেছেন, কুণাল ঘোষ বলছেন, তাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে
জোড়া ফুলের প্রতীকটা রেখে দেওয়ার পরিকল্পনা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তারা এক ধাপ এগিয়ে গেলেন, তার কারণ দলের সংবিধান অনুযায়ী পদাধিকারগুলো ঠিক করতে হয়, ডেলিগেটসরা বসে পদাধিকার ঠিক করবেন, নতুন কমিটি এইবার তারা নির্বাচন কমিশনে গিয়ে ক্লেম করবেন যে বেশিরভাগ লোক আমাদের পক্ষে। নিউ টাউনে অভিজাত হোটেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন ডাকার উদ্দেশ্যই ছিল রিস্ট্রাকচারিং অফ দ্য পার্টি, দলের পুনর্গঠন। পরিষদীয় দলের কায়দাতেই এবার কাউন্সিলরদের নিয়ে তৃণমূল দলটাই হাতবদল হয়ে যাচ্ছে কার্যত। শোনা যাচ্ছে 500 জন ডেলিগেট আজকে ছিলেন, ওই যে ধ্বনি ভোটে পাশ করাতে হয়েছিল, প্রায় 70-80 জন কাউন্সিলর ছিলেন, যাদের অনেকে এই সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। কে আর ঘনিষ্ঠ ছিলেন না, চাই সবাই তো ঘনিষ্ঠই ছিলেন। মমতা তো সবাইকে নামেই চিনতেন, কিন্তু এখন তাদের আর চিনতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আর চেনার প্রয়োজন বোধ করছেন না। তারা এখন বিদ্রোহী শিবিরের মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মান্যতা দিয়েছেন আমরাও তো তাদেরই মান্যতা দিয়েছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিষ্ঠাতা, তিনি দলটা তৈরি করেছিলেন, তাকে আপনারা আউট করে দিয়েছেন, আজকে অরূপ রায়কে আপনারা দিয়েছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার যে স্পেশাল সেশন হয়েছে, স্পেশাল সেশনে যারা উপস্থিত ছিলেন তারা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত আমি পড়ে দিয়েছি, বাংলায় পড়েছি, অন্য কোনো ভাষায় পড়িনি। স্বাভাবিকভাবে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার যা সিদ্ধান্ত হয়েছে আমরা আপনাদের কমিউনিকেট করেছি। দলকে এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে, তার একটা পূর্ণাঙ্গ পর্যালোচনা প্রয়োজন। কী কারণে দলের থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিলেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আত্মসমালোচনা, আত্মসমীক্ষা, পূর্ণাঙ্গ পর্যালোচনা সেটার প্রয়োজন ছিল। তার জন্যই আজকে স্পেশাল সেশন। মঞ্চ দেখালো, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, তাহলে এটাকে নতুন তৃণমূল কেন বলবো না? না, নতুন তৃণমূল পুরনো তৃণমূলের বিষয় নয়। বিষয়টা তৃণমূল কংগ্রেস সবসময় বাংলা এবং দেশের মনীষীদের মান্যতা দিয়ে চলার পথ দেখিয়েছে। আজও এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আজও এখানে নজরুল ইসলাম, আজও মহাত্মা গান্ধী, আজও এখানে সংবিধানের প্রণেতা তারা রয়েছেন। স্বাভাবিকভাবেই মমতাদি নিজেও এদেরকেই মান্যতা দিয়ে রাজনীতি করেছেন, তাই এখানে কোনো দ্বিমতের কোনো প্রশ্নই নেই। এখানে যারা রয়েছেন তারা ভারতবর্ষের সবচেয়ে প্রণম্য ব্যক্তিত্ব, তারা রয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোটা অবশ্য কর্তব্য যে কোনো রাজনৈতিক দলের কাছে। দেখুন, আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি একটু রসিকতার কায়দায় বলছি, হেয়ালির কায়দায় বলছি, কিন্তু বাংলায় একটা দারুণ গান আছে জানেন তো, ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। তৃণমূল কংগ্রেস থাকবে বাট মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। আপনি মমতাকে পছন্দ করুন না করুন, ভালোবাসুন ঘৃণা করুন, যাই করুন না কেন, এটা কেমন একটা উদ্ভট কনসেপ্ট মনে হচ্ছে, তাই না? মানে তারাও বলতে চাইছেন যারা আজকের দিনে দাঁড়িয়েও যে তারা মমতার অনুগামী, এটাই কি বোঝাতে চাইছেন তারা? তাই মমতার দলের প্রতীকটাই এখন তারা নিজেদের দখলে রাখতে চাইছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজও দাবি করেছেন আমরাই আসল তৃণমূল, মানে তৃণমূল সিম্বল জোড়া ফুল সেটা কিন্তু তারাই রাখতে চাইছেন। এখন এখানে একটা ধাঁধা আছে। অনেক সাধারণ মানুষ আমাকে রাস্তাঘাটে দেখা হলে অনেক সময় তো কথা হয়, জিজ্ঞেস করছেন যে দেখুন এই প্রতীকটাকেই তো মানুষ নেগেট করেছে, বেশিরভাগ ভোটার এই প্রতীকটাকেই তো পরিহার করেছেন এবার সাধারণ ভোটাররা, তাহলে এই প্রতীকটা নেওয়ার জন্য এত ঝুলোঝুলি কেন? আমি তার উত্তর দিতে পারি। লেটস সি সময় কি উত্তর দেয়। দেখুন, শেষবার 2022-এর 12ই ফেব্রুয়ারি তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল। তারপর 3 বছর কেটে গিয়েছে, তৃণমূলের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়নি। অথচ তৃণমূলের যে কনস্টিটিউশন, দলের যেটা কনস্টিটিউশন, সেটা তার 20 নম্বর ধারায় বলা আছে যে প্রতি 3 বছর অন্তর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করতে হবে। ঋতব্রতর কথায় এটা তৃণমূলের সাংবিধানিক সংকট, মানে এখন যে সংকটটা তৈরি হয়ে বসেছিল, নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতার কথা বলছেন ঋতব্রত শিবির। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেটা আগে ছিল সেটা বেসিক্যালি অ্যাজ পার কনস্টিটিউশন তার টার্ম ছিল 3 years। তো দ্যাট ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য ইয়ার 2022, তো ন্যাচারালি ফেব্রুয়ারি। তো 2025-এর ফেব্রুয়ারিতেই সেটা মোস্ট প্রবাবলি এক্সপায়ার করে গেছে অ্যাজ পার ইনফরমেশন বা ডকুমেন্টস। তো ন্যাচারালি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো প্রয়োজন, ন্যাশনালি কাজ করতে গেলে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তো লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ওপর, মানে এক কথায় কালীঘাট তৃণমূলের ওপর চাপ বাড়াতে আইনি সমস্ত দিক আটঘাট বেঁধে ঋতব্রতরা এগোচ্ছেন। ঋতব্রত আজ জানিয়েছেন তিনি 300 জনকে
নিয়ে 30 জনকে নিয়ে আমার ভুল হয়েছে, 30 জনকে নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করা হবে। তারাই রাজ্য কমিটি, জেলা কমিটি এবং ফ্রন্টাল অর্গানাইজেশনের কমিটি তৈরি করবেন ধাপে ধাপে। মানে আগে ওপরের টিয়ারটা তৈরি হবে। তৃণমূলের নেতারা একসময় বলতেন দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। সেইভাবে নিজের ইচ্ছায় দল বছরের পর বছর চালাতে গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছিটকে যেতে হলো? আমি বলছি আইনি লড়াইয়ে নয়, কনসেপ্টের দিক থেকে এখনো পর্যন্ত ধারণাগত দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিটকে গেলেন। এবার নির্বাচন কমিশনের লড়াইয়ে কি দাঁড়াবে, তারপরে যদি কোর্টে যেতে হয় কি দাঁড়াবে, সেটা এখন থেকে বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে যদুবংশের সেই মুষল পর্বের মতো। মুষল পর্বে যেভাবে যদুবংশ শেষ হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসও সেইভাবে শেষ হয়ে যাচ্ছে এবং যাবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে যে দাদাগিরি নেতাগিরি করে এসছেন, পুরনো লোকেদেরকে তাদের উপরে প্রেশার দেওয়া, তাদেরকে নানারকমভাবে অত্যাচার করা, তাদেরকে অপমান করার কাজ করতেন, এখন তারা সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তো সেই জন্য কর্মের ফল এই যুগ এখানেই ভোগ করতে হবে। দেখুন, অতীতে যে ভারতীয় রাজনীতিতে এমনটা হয়নি তা নয়, হয়তো একদম প্রত্যেকটা ঘটনাই ইউনিক। মহারাষ্ট্রে যেটা হয়েছিল এটাও যে প্রায় একই রকম অনুরূপ বলা চলে, কিন্তু এক্স্যাক্ট সেম নয়। কারণ মহারাষ্ট্রের ক্ষেত্রে সরকারে থাকতে থাকতে দল ভেঙে গেছিল, উদ্ধব ঠাকরে সরকারে ছিলেন, আর এই ক্ষেত্রে তাকে সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় আগে তার দল হেরে ভূত হয়ে গেল, তারপরে তার দলটা ভাঙলো। ফলে অনেক ফান্ডামেন্টাল ফারাক আছে। কিন্তু কিছু উদাহরণ, এই যে পলিটিক্সের মধ্যে লাভ অ্যান্ড বিট্রেয়াল, সমাজবাদী পার্টিতে অখিলেশ যাদব বনাম মুলায়ম সিং যাদব বাপ ছেলের লড়াই একটা সময় সাংঘাতিক আকার নিয়েছিল, স্পিড করেছিল পার্টি। শিবসেনায় একনাথ শিন্ডে বনাম উদ্ধব ঠাকরে, আমি নিজে কভার করতে গিয়েছিলাম। এনসিপিতে অজিত পাওয়ার বনাম শরদ পাওয়ার। বিদ্রোহীরা আলাদা কমিটি গঠন করে নিজেদের মতো তারা দল, তাদের সংগঠন সাজাতেই পারে এবং প্রতীক স্টেক ক্লেম করতেই পারে। বহিষ্কারের পথও তারা, বহিষ্কারের খেলা যেটা, সেটাও তারা খেলতে পারে। এমন হয়েছে, এক্ষেত্রেও হবে। যাদের ইচ্ছে হয়েছে তারা করেছে। এটা কি হয়, করা যায়? আমার মনে হয় সংবিধানে এরকম হয় না। এখানে দলের মানে পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখা আছে। যখন কোনো দলে বিদ্রোহ হয়, কোনো রকম দলের মধ্যে নানা রকম ঝগড়া চলতে থাকে, তখন এই ধরনের অতীতেও অনেক ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও অনেক ঘটনা ঘটেছে, সিপিএমও ঘটেছে, সিপিআইতেও ঘটেছে, নকশালেও ঘটেছে। এখানে কিছু লোক তারা এরকম করার চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা যে আলটিমেটলি বাংলার মানুষ যে 2,60,00,000 ভোট দিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখেই ভোট দিয়েছে। মোদ্দা কথা, দলীয় প্রতীক এবং দলের যে তহবিল বা দলের নাম, এগুলোর উপর নিয়ন্ত্রণ পেতে হলে প্রমাণ করতে হবে যে দলের অধিকাংশ নির্বাচিত প্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারী যারা ডেলিগেটস, তারা এই লবির সঙ্গে আছে। এটা প্রমাণ করতে হবে। সেই জন্যই ঋতব্রতরা স্টেপ বাই স্টেপ এগোলেন। ঠিক খেয়াল করে দেখুন, ঠিক তার আগে ওই তহবিলটি বন্ধ করে দেওয়ার ওই ছকটি খেলে দিয়েছেন অরূপ বিশ্বাস। বিজেপির তো আমরা নিশ্চয়ই সমালোচনা করছি, দিল্লি থেকে অপারেট হচ্ছে, কিন্তু এই গদ্দারগুলোর জন্য তো আরো বেশি হচ্ছে। কুনকি হাতির মতো আচরণ করছে। আমরা এইটুকু বলতে পারি, আমরা কিন্তু আপনাদের সংখ্যাতত্ত্ব যাই বলুন, আমরা বিচলিত নই। আমরা জানি মানুষের দরবারে আপনাদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ, গদ্দারদের কেরিয়ার শেষ। আর একবার মানুষের দরবারে গেলে এদেরকে কিন্তু মানুষ ভোট দেবে না। 5টা আঙুল 5টা সাইজের হতে পারে, কিন্তু মুঠি বানিয়ে ছেড়ে দিলেন আপনারাই গদ্দারি করে। আপনাদের দেওয়ার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।